স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ২৬ বছর পর চট্টগ্রাম বিমানবন্দরে পা রাখল খান পরিবারের বড় ছেলে মেহমেদ খান রুদ্ধ। হাতে একটি কালো ট্রলি ব্যাগ আর টানছে একটি মেটালিক লাগেজ। বয়স ২৮ বছর, কিন্তু পরিবারের সঙ্গে কখনো সশরীরে দেখা হয়নি। ২ বছর বয়সে তাকে পরিবার মামা মামির হাতে তুলে দেয়। তখন তাকে নিয়ে রাশিয়ায় চলে যায়। পরনে ছিল কালো রঙের পারফেক্ট ফিটিং স্যুট, ভেতরে মেটালিক শেডের সিল্কের শার্ট, যার উপরের বোতাম দুটো খোলা ছিল। গলার হালকা উজ্জ্বল ত্বক দেখা যাচ্ছিল। চোখ ঢাকা ছিল কালো রঙের ক্লাসিক সানগ্লাসে। হাতে ছিল একটি ব্রেসলেট ঘড়ি এবং পায়ে ছিল চকচকে কালো লেদারের অক্সফোর্ড জুতো। মুখাবয়ব ছিল একেবারে শার্প, মসৃণ চিবুক, খাড়া নাক আর হালকা দাড়ি ব্যক্তিত্বকে আরো গভীরতা দিয়েছে। উচ্চতা ছিল প্রায় ৬ ফুট আর শরীরের গঠন ছিল অ্যাথলেটিক। পেশিবহুল বুক, প্রশস্ত কাঁধ এবং শক্তিশালী বাহু। চুলগুলো ব্যাকব্রাশ করা, সামান্য ঢেউ খেলানো আর পেছনে ভালোভাবে সেট করা। চুলের গাঢ় কালো রং ফর্সা ত্বকের সঙ্গে এক অন্যরকম কন্ট্রাস্ট তৈরি করেছিল। সে সামনে এগোতে থাকে। এরই মধ্যে দুটি যুবক দ্রুত এগিয়ে এলো রুদ্ধের দিকে। একজনের নাম আয়ান, যে রুদ্ধর ছোট চাচা ইব্রাহিম খানের বড় ছেলে। ২ বছরের ছোট বড়। ইব্রাহিম খানের এক ছেলে, ২ মেয়ে। বড় মেয়ের নাম সারা আর ছোট মেয়ের নাম আরিহা খান আরু। আর একজন সাদনান সারহার হবু স্বামী। রুদ্ধর বাবার নাম আহসান খান। একটি ছোট বোন আছে যার নাম পিহু। আয়ান কাছে এসে রুদ্ধকে জড়িয়ে ধরল, উত্তেজিত স্বরে বলল, আজকের মতো খুশি আমি আর কখনো হইনি। তোর জন্য বাসায় সবাই অপেক্ষা করছে ভাইয়া। রুদ্ধ মৃদু হাসল, কিন্তু কোনো কথার উত্তর দিল না। সে সবসময় গম্ভীর চুপচাপ থাকে। আয়ানের সঙ্গে আগেও রাশিয়ায় দেখা হয়েছে, তাই সে পরিচিত। এছাড়া পরিবারের সঙ্গে আগে কখনো দেখা হয়নি। ঠিক তখনই সাদনান এগিয়ে এসে রুদ্ধকে জড়িয়ে ধরে ঠাট্টার সুরে বলল, কেমন আছো শালাবাবু? রুদ্ধ মুচকি হেসে শান্ত কণ্ঠে উত্তর দিল। এই তো ভালো। আয়ান তখন তাড়া দিয়ে বলল, যাক, অনেক কথা হয়েছে, চল এখন বাসায় যাই, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু রুদ্ধ হঠাৎ থমকে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি হসপিটালে যাব, এখন আমার পক্ষে বাসায় যাওয়া সম্ভব না। আয়ান ও সাদনান একে অপরের দিকে তাকালো। আয়ানের চোখে চিন্তার ছাপ। সে একটু শান্ত হয়ে বলল, দেখ, আমি বুঝতে পারছি এত বছর পর পরিবেশ আর পরিস্থিতি মানিয়ে নেওয়া সহজ নয়, কিন্তু তুই একটু বোঝার চেষ্টা কর। যা কিছু হয়েছে তুই তো সব জানিস। বড় মা তোর জন্য অপেক্ষা করছে, অন্তত বড় মার কথা ভেবে বাসায় চল। রুদ্ধ চুপ করে রইল, চোখে এক অদ্ভুত শূন্যতা। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে বলল, আমি জানি মামুনি অপেক্ষা করছে, কিন্তু আমার জন্য এই বাড়িটা এখনো হচ্ছে না। তুমি না গেলে মামুনি ভীষণ কষ্ট পাবেন। কারোর জন্য না হলেও মামুনির জন্য অন্তত বাসায় দেখা করে তারপরে তুমি হসপিটালে যাও। আয়ান কিছু একটু ভেবে বলতে লাগলো, চল, তুই যতক্ষণ চাইবি ততক্ষণ থাকবি, পরে তোর হসপিটালে যাওয়ার ব্যবস্থা করব, কিন্তু আগে চল বাসায়। বড় মাকে তুই খালি একবার দেখে যা। ঠিক আছে, মামুনিকে দেখে তারপর হসপিটাল যাব, কিন্তু বেশি সময় থাকবে না। তিনজনই তখন গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে বসে রুদ্ধ জানালার বাইরে চারিদিক চোখ বুলালো। সবকিছুই অপরিচিত। অপরিচিত হওয়ার কারণ আছে, কারণ এই ২৬ বছর একটিবারও বাংলাদেশ আসা পড়েনি। পরিবারের সঙ্গে শুধু ফোনেই যোগাযোগ হয়েছে। কেন পরিবার তাকে মামা মামির হাতে তুলে দিয়েছে সেটা সবারই অজানা। রাশিয়ায় নিয়ে গিয়ে মামা মামি তাকে রেখে আসে বিশেষ শিশু কেন্দ্রগুলোতে। এই কেন্দ্রগুলো রাশিয়ান যাকে বলা হয় চিলড্রেন্স হোম বা অরফ্যানেজ। সেখানেই রুদ্ধ কাটিয়েছে শৈশবের প্রাথমিক বছরগুলো।
মামা মাঝে মাঝে খবর নিতেন, কিন্তু তাকে পরিবার থেকে দূরে কেন রাখা হয়েছিল সেই কারণটি এখনও অজানা। পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে 18 বছর বয়সে। যে বয়সে খেলে ধুলে বেড়ানোর কথা, সে বয়সে সে স্বপ্ন পূরণ করার জন্য কঠিন পরিশ্রম করেছে। রুদ্ধ তখন থেকেই নিজের স্বপ্ন বেছে নিয়েছিল, ডক্টর হওয়ার স্বপ্ন। পরিবার থেকে দূরে থাকা সহজ ছিল না, কিন্তু এই স্বপ্নই তাকে বেঁচে থাকার মানে দিয়েছিল। রাশিয়ার প্রখ্যাত মেডিকেল কলেজ সেকেন্ড অফ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি MBBS একটি মেডিকেল ডিগ্রি, যা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। MBBS ডিগ্রি অর্জন করে দীর্ঘ পরিশ্রম আর অধ্যাবসায়ের পর সেখানে ইন্টার্নশিপ শেষ করে রুদ্ধ একজন সফল ডক্টর হিসেবে নিজের অবস্থান তৈরি করে। একটি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে অষ্টাদশী কন্যা, যার সম্পূর্ণ মনোযোগ ডায়েরিতে। কালো আর লম্বা রেশমের সুতোর মতো চুলগুলো সম্পূর্ণ ছাড়া আর কিছুটা কোকড়া কোকড়া ঢেউ খেলানো, যা ঘাসের উপর মৃদু ছড়িয়েছিল। মুখে কিঞ্চিত হাসি এবং শান্ত, যেন সে ডায়েরির প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে। গায়ের রং ছিল অতিরিক্ত সাদা, যেন রূপার মসৃণ প্রলেপে ঢাকা। সূর্যের আলো ত্বকে পড়ে যেন উজ্জ্বল আভা ছড়িয়ে দিচ্ছিল। পরনে ছিল একটি হালকা গোলাপি রঙের লম্বা গাউন, যা বাতাসে নড়ছিল আর ঘাসের উপর লুটিয়ে পড়েছিল। সৌন্দর্য আরও উজ্জ্বল হয় কারণ চোখের পাপড়িগুলো ঘন এবং টানা, সরু নাক এবং পাতলা ঠোঁট, অতিরিক্ত ফর্সা শরীর একসাথে মিশে ভুবনময়ী থেকে কোনো অংশ কম লাগে না। চারপাশে রক্তিম কৃষ্ণচূড়া লাল ফুলগুলো ঝরে পড়ছে, চুলের সঙ্গে মিলে এক দারুণ দৃশ্য সৃষ্টি হচ্ছে। অষ্টাদশের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য হলো চোখের সোনালি মণি। চোখের মধ্যে যেন সারা পৃথিবীর গল্প লুকিয়ে আছে। অষ্টাদশের ধ্যান ভাঙে চিৎকারের আওয়াজে। চমকে উঠে ডায়েরিটা বন্ধ করে সামনের দিকে তাকায়। সামনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে পিহু, মুখে অপরিচিত এক রাগী ভঙ্গি। পিহু বলে উঠল, তুই আবার সেই কল্পনার পুরুষকে নিয়ে ডায়েরিতে ছন্দ লেখা শুরু করেছিস? আরিহা। আরিহা বিরক্তিতে কপাল কুঁচকে উঠে দাঁড়ালো। দীর্ঘ চুলগুলো এতক্ষণ ঘাসের উপর ছড়িয়েছিল। সে উঠে দাঁড়াতেই চুলের শেষাংশ হাঁটুর নিচে নেমে এলো। কণ্ঠে দৃঢ়তা এনে বলল, তাকে আমি কল্পনার পুরুষ বলেছি কখনো? সে বাস্তবেই আছে পিহু। পিহু এবার আরো বিরক্তি নিয়ে বলল, গত 5 বছর ধরে তুই একই কথা শুনিয়ে যাচ্ছিস। তুই নাকি রাতে কাউকে দেখতে পাস, সে নাকি তোর রুমে আসে, অথচ তার চেহারায় কখনো দেখিস নাই। এটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। আর তুই যাকে দেখিস না তার প্রেমে হাবুডুবু খাস। হাউ ফানি। আরিহার মুখ কিছুটা মলিন হয়ে গেল, তবুও সে শান্ত গলায় বলল, ভালোবাসলে তাকে দেখতেই হবে, এমনটা কে বললো? চোখ দিয়ে নয়, আত্মা দিয়েও তো অনুভব করা যায়। আর আমি বলছি না কেউ একজন আছে রাতে আমার রুমে, তারপর আবার বেলকনি থেকে চলে যায়। কিন্তু তোরা কি আমার কথা বিশ্বাস করিস না? তুই যদি কাউকে নাই দেখিস তাহলে তার প্রতি এত অনুভূতি আসে কিভাবে? এটাই তো অসম্ভব। ভালোবাসা মানে আত্মার সম্পর্ক পিহু। আত্মা কখনো দেখে নয়, অনুভবে ভালোবাসতে শেখে। পিহু মাথা নাড়িয়ে বলল, বিশ্বাস কর বোন, তোর মাথা তার একেবারে ছিঁড়ে গেছে। এখন প্লিজ তাড়াতাড়ি রেডি হ, কলেজে যেতে হবে। এইচএসসিতে ফেল করলে চাচ্চু আর পাপা আমাদের দুইজনকে একসাথে বের করে দিবে বাড়ি থেকে। বলেই পিহু কাঁদো কাঁদো ভাব নিয়ে ঘাসের উপর পায়চারি করতে লাগলো। আরিহা এবার বুঝতে পেরে তড়িৎ বেগে পিহুর হাত ধরে বলল, তুই আগে থেকে বলবি না যে কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে? বলেই পিহুর হাত ধরে দৌড়াতে থাকে। পিহু দৌড়াতে দৌড়াতে আরিহার পেছন পেছন গেল। হাঁপাতে হাঁপাতে বলল, আমি তো সেই জন্যই ডাকতে এসেছিলাম। আরিহা এক দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় কিছুটা পিছলে যেতে থাকলে পিহু তৎক্ষণাৎ তাকে হাত ধরে সামলে নেয়, কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে, পরনে জিন্সের প্যান্ট আর ছোট্ট টপ, যার সঙ্গে আরিহার কোনোদিনই বনি বনা হয় না। মেয়েটি আর কেউ নয় বরং পিহুর মায়ের বোনের মেয়ে তানহা।
তানহা বছরের 6 মাস এই বাসায় থাকে আর বাকি 6 মাস নিজের বাসায়। কিন্তু আরিহার কাছে সে যেন বাড়ির অতিথি নয়, বরং এক অপছন্দের মানুষ। তানহা আরিহাকে পছন্দ করতে পারে না সৌন্দর্যের জন্য, সবসময় সৌন্দর্যের খোঁটা দিতেই থাকে, এই বলে যে তাকে দেখতে বাসার সবার থেকে অন্যরকম লাগে। তাকে এই পরিবারের কেউ বলে মনে হয় না, কারণ চেহারা পরিবারের কারোর সঙ্গে মিলে না। সম্পূর্ণ আলাদা দেখতে আরিহাকে মনে হবে কোনো বিদেশ থেকে আসা মেয়ে। দুজনের সম্পর্ক এমনই যে কথা বললেও তানহা সবসময় তাকে নিচু করে কথা বলে। এর মধ্যেই নূরজাহান বেগম পিহুর মা রান্নাঘর থেকে হুঙ্কার ছাড়লেন। আস্তে মা, তোরা দুজনে পাগলের মতো ছোটাছুটি করছিস কেন? তোরা কি এখনো কলেজের জন্য রেডি হসনি? আমি টেবিলে নাস্তা সাজিয়ে অপেক্ষা করছি, আর তোরা এদিকে ছোটাছুটি করছিস। তোরা কখন বড় হবি বল তো? আরিহা আর পিহু একে অপরের দিকে তাকিয়ে যেন দোষ স্বীকার করে নিল। তখনই তানহা বিরক্ত হয়ে বলে উঠল, ওদের বয়স তো আর কম হয়নি মামুনি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। পড়াশোনার ইচ্ছে যদি না থাকে তবে আর সময় নষ্ট করে লাভ কি? তানহার এই কথা শুনে আরিহার চোখ শক্ত হয়ে গেল। সে রাগে গলা চড়িয়ে বলল, বিয়ে মনে হয় তোমারই করতে ইচ্ছে হয়েছে তানহা আপু। নিজের ইচ্ছে প্রকাশ করতে পারছো না, তাই আমাদের কথা বলে চলেছো। তানহার চোখ রাগে জ্বলতে লাগলো। সে কিছু বলবে এমন সময় পেছন থেকে পিহুর বাবা আহসান খান গম্ভীর গলায় বললেন, মামুনিরা তোমরা উপরে যাও, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি। তাড়াতাড়ি রেডি হয়ে এসো, কলেজের জন্য দেরি হচ্ছে। আরিহা আর পিহু এবার সত্যি ভদ্র মেয়ের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, কারণ দুজনেই জানে ইব্রাহিম খান বা আহসান খানের কথার অবাধ্য হওয়ার সাহস তাদের নেই। তবে কিছু দূর যেতেই দুজনে পিছন ফিরে দেখে বড় বাবা কাছাকাছি আছে কিনা। যখন নিশ্চিত হয় তিনি নেই, তখন দুজনেই লাফিয়ে ছুটতে থাকে, একে অপরের সঙ্গে দুষ্টুমি করতে করতে। কেউ একদিকে কেউ আর একদিকে রুমে ঢুকে গেল। নিচে থেকে তাকিয়ে নূরজাহান বেগম মুচকি হাসলেন। মনের মধ্যে তখন ভর করলো এক অদ্ভুত অনুভূতি। তিনি মনে মনে বললেন, মেয়ে দুটো কখনোই শান্ত হবে না। হঠাৎ কিছু একটা মনে পড়ল, চোখে জল এসে গেল। তিনি তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকে পড়লেন। সেখানে সায়মা বেগম আরিহার মা খুব দ্রুত রান্না করতে ব্যস্ত। নূরজাহান সঙ্গে হাত মিলিয়ে রান্নায় সাহায্য করতে লাগলেন। সায়মা তখন উত্তেজিত স্বরে বললেন, আপা, ছেলেটা কি আসছে? এখনো আসে নাই, তবে ওদের এয়ারপোর্টে আনতে গেছে, এখনই চলে আসবে। সাইমা বেগম রান্নার কাজ চালিয়ে যেতে যেতে ধীরে ধীরে বললেন, আপা, এবার অন্তত ছেলেটাকে কষ্টের হাত থেকে মুক্তি দাও। বড় ভাই যেন ওর উপরে আর কোনো অন্যায় না করে। ছেলেটা জীবনে অনেক কিছু সহ্য করেছে। নূরজাহানের হাত থেমে গেল, মাথা নত হয়ে এলো, যেন সাইমার কথাগুলো মনে পুরনো ক্ষতগুলোকে জাগিয়ে তুলেছে। চোখের কোণ ভিজে উঠল, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সাইমা আরও বললেন, আপা, এতদিন অনেক দূরে সরিয়ে রেখেছিলে। ও কি অন্যায় করেছিল? তবুও ওকে শাস্তি দিলে। বড় ভাই অন্যের শাস্তি 2 বছরে বাচ্চাটাকে দিল। ছেলেটা তো আপনাদেরই রক্ত। নূরজাহান কোনো উত্তর দিলেন না। রান্নাঘরের কাচের জানালা দিয়ে দূরের কোনো শূন্যতায় তাকিয়ে রইলেন। এই ছেলেকে পুরো পরিবার প্রায় অপরিচিত হিসেবে দেখবে। তাদের সামনে এক নতুন পরিচয়ের মুখোমুখি হতে হবে। আরিহা রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। পরনে পিঙ্ক কালারের একটি কুর্তি, ঘাড়ে সাদা ওড়না ঝুলছে, চুলগুলো একপাশে বেনি করে রাখা, তবে বেনির শেষ অংশ হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে, কারণ চুল ছিল অত্যন্ত লম্বা। এরই মধ্যে আরিহার মা সায়মা বেগম রান্নাঘর থেকে হুঙ্কার দিয়ে বললেন, টেবিলে বসো, খাবার দিচ্ছি। আরিহা একবার খাবারের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে বলল, খাবো না মা, বাসায় এসে খাবো। বাইরে বড় বাবা আর পিহু গাড়িতে অপেক্ষা করছে। সাইমা কিছু বলতে যাবেন আগেই আরিহা এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল। গাড়িতে এসে বসতেই পিহু অবাক হয়ে বলল, তুই আবার কোথা থেকে চুরি ডাকাতি করে আসলি? একটা মিশন কমপ্লিট করে আসছি। কি মিশন?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। খাবার না খাওয়ার মিশন? এই মেয়ে কোনোদিনও ভালো হবে না। আরিহা উচ্চ স্বরে হেসে বলতে থাকে। কাকে কি বলেছিস? তুই তো নিজেই না খেয়ে চলে আসছিস। দুজনেই এক গোয়ালের গরু। গাড়ির সামনে ড্রাইভারের সিটে বসা আহসান খান হালকা হেসে পেছনে তাকালেন, আর পিহু আর আরিহা পেছনের সিটে বসে নিজেদের কথায় ব্যস্ত। গাড়ি চলতে শুরু করলো। আরিহা জানালাটা খুলে দিল। ঠান্ডা বাতাস মুখে লাগছিল, যেন সব অভিমান দূর করার চেষ্টা করছে। গাড়ি যখনই বড় গেট দিয়ে বের হতে যাচ্ছে, ঠিক তখনই অপর পাশ থেকে আরেকটি গাড়ি ঢুকছে। দূরে গাড়ি ক্রসিং হওয়ার মুহূর্তে আরিহা ফোন টিপছিল। এমন সময় জানালা দিয়ে হাওয়ায় ওনাটা উড়ে বেরিয়ে গেল। আরিহা তা টের পেয়ে তৎক্ষণাৎ জানালা দিয়ে মাথা বের করে দেখল বাড়ির ভেতরে ঢোকা গাড়ির একটি হাত জানালা থেকে বেরিয়ে এসেছে। সেই হাতে ওনাটা ধরা। আরিহা চিৎকার করতে চাইল, কিন্তু আগেই তাদের গাড়ি অনেকটা দূরে চলে গেছে। পিহু বিরক্ত হয়ে বলল, একটা ওড়নাও তোর দ্বারা সামলানো হয় না। আরিহা কিছু বলল না, চুপচাপ চুলের বেনি খুলে দুই পাশে ছেড়ে দিল। সে জানালার দিকে তাকিয়ে মন খারাপ করে ভাবতে থাকলো, ওটা কি হতে পারে? কেই বা হবে, হয়তো ভাইয়া বাসায় এসে ওনাটা নিয়ে আসবে। আয়ানদের গাড়ি এসে থামলো বিশাল এক ডুপ্লেক্স বাড়ির সামনে। বিশাল আকার সাদা পাথরের দেওয়াল দিয়ে ঘেরা পুরো বাড়ি, যার উপরে একদিকে সোনালি রঙের কারুকাজ করা লোহার নকশা। মূল প্রবেশপথের সামনে সুবিশাল গেট, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়। গেটের দুই পাশে উঁচু মার্বেল পিলার, যার মাথায় ছোট ঝুলন্ত লাইট ঝকঝক করছে। গাড়ি থামার পর রুদ্ধ ধীর গতিতে গাড়ি থেকে নামলো। হাতে ছিল সাদা ওনাটা, যা কিছুক্ষণ আগে উড়ে এসেছিল। রুদ্ধ ওনাটা হাতে পেঁচিয়ে একবার গভীরভাবে তাকালো, কিন্তু বুঝে উঠতে পারলো না কোথা থেকে এসেছে। তবু চোখে এক ধরনের কৌতূহল খেলা করছিল। এরপর সে চারপাশে চোখ বুলালো। বাড়িটির বাম পাশে বিশাল বাগান, যা নানা রঙের ফুলে পরিপূর্ণ। বাগানের মাঝখানে একটি বড় ফোয়ারার ব্যবস্থা, যেখানে পানির স্রোত সোনা রঙের আলোর সঙ্গে খেলা করছে। বাগানের ঠিক পাশে সারি করে লাগানো কিছু গাছ যেন পুরো এলাকা ছায়া ঢেকে রেখেছে। এক পাশে একটি বৃত্তাকার বসার জায়গা, যেখানে সুন্দর ছাউনি দেওয়া। সেখানে কাঠের ফার্নিচারে নকশা করা টেবিল আর চেয়ার সাজানো। বাড়িটির ডান দিকে রয়েছে সুইমিং পুল। পুলটি আয়তাকৃতির এবং ক্রিস্টাল ব্লু রঙে জলজল করছে। পুলের চারপাশে রাখা চেয়ারগুলো সাদা এবং সোনালি রঙে সাজানো, সঙ্গে রাখা লম্বা ছাতা। সুইমিং পুলের পাশেই একটি ছোট বারবিকিউ এরিয়া, যা যেন বাড়ির আধুনিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বাড়ির মূল ভবনটি ছিল সাদা এবং গোল্ডেন থেমে নির্মিত। বাড়ির প্রবেশপথ থেকে মূল দরজা পর্যন্ত একটি প্রশস্ত পথ রয়েছে। রুদ্ধ একটু দাঁড়িয়ে পুরো বাড়িটা একবার দেখল, তারপর ওড়নাটা হাতে শক্ত করে ধরে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গেল। রুদ্ধর সামনে সাদনান এবং আয়ান এগিয়ে গেল, আর পেছনে রুদ্ধ ধীরে ধীরে হাঁটতে লাগলো। গেট পেরিয়ে বাসার ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল ড্রয়িং রুম। রুমটি যেন সৌন্দর্যের এক নিখুঁত সংজ্ঞা। পুরো ঘরটি উজ্জ্বল ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। সোনালি এবং সাদা রঙের থিমে সাজানো এই ড্রয়িং রুমে একটি বিশাল সেন্টার টেবিল, যার চারপাশে আরামদায়ক সোফাগুলো বিন্যস্ত। দেওয়ালে টাঙানো বড় পোর্ট্রেট আর আর্টওয়ার্ক ঘরটিকে আরও ঐতিহ্যবাহী করে তুলেছে। আয়ান উচ্চস্বরে বড় মা বলে ডাকতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই নূরজাহান বেগম এবং সাইমা বেগম দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। তাদের চোখ আটকে গেল রুদ্ধর দিকে, যেন বহুদিনের অপেক্ষার পর একটি চেনা মুখের দেখা পেলেন। নূরজাহান বেগম এক সেকেন্ড দেরি না করে রুদ্ধকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়লেন। সাইমা বেগমও চোখের পানি লুকাতে পারলেন না। আমি তো এসেছি মামনি, তোমার চোখে পানি দেখতে চাই না। এসব কান্নাকাটির গল্প ক্লোজ করো। এরপর সামনের দিকে তাকিয়ে সাইমা বেগমকে রুদ্ধ এক হাতে ইশারা করলো। সঙ্গে সঙ্গে সাইমা বেগম তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কতদিন তোকে দেখিনি বাবা,
আজ মনে হচ্ছে আমার বাসাটা পরিপূর্ণ হলো। রুদ্ধ একটু হাসলো। মামনি, আমার হসপিটাল যেতে হবে, তোমরা প্লিজ এই কান্নাকাটি বন্ধ করো। বলে সে সোজা দাঁড়িয়ে রইল। নূরজাহান বেগমের মুখ কালো হয়ে গেল। তিনি মৃদু বিরক্তি নিয়ে বললেন, তুই আর কবে বুঝবি এই বিজনেস, এই পরিবার সামলানোর দায়িত্ব তোকে নিতে হবে। আয়ান কতটা চেষ্টা করছে আর তুই নিজের স্বপ্ন নিয়েই ব্যস্ত। কথাগুলো শুনেও রুদ্ধ কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ এগুলো প্রথম থেকেই শুনে আসছে। রুদ্ধর বাবা প্রতিনিয়ত তাকে ফোন দিয়ে এসব নিয়ে আলোচনা করত। রুদ্ধর বাবা চাচা এই জন্য রুদ্ধর উপর খুবই রাগ, কিন্তু তাতে রুদ্ধর কোনো কিছু যায় আসে না। সাইমা বেগম তাড়াহুড়ো করে বললেন, থাক, এসব কথা এখন বাদ, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। রুদ্ধ, আয়ান আর সাদমান ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর সাইমা বেগম নাস্তার ট্রে হাতে নিয়ে এসে তাদের সামনে রাখলেন। নাস্তার প্লেটে রাখা ছিল পায়েস, সন্দেশ আর লুচি। নূরজাহান বেগম এবার সাদনানের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি থেকে যাও, সারা ভার্সিটি থেকে ফিরবে একটু পরেই, তাকে দেখে তারপর যেও। আজকে না আন্টি, আরেকদিন আসবো, আজকে একটু কাজ আছে। আয়ান ঝুঁকে কানে কানে বলল, কি কাজ বুঝি না? ভার্সিটি থেকে আমার বোনকে নিয়ে ঘুরতে যাবি, তাই তো? সাদনান রাগী চোখে তাকালো। তাদের এই কথোপকথন রুদ্ধ পরিষ্কার শুনতে পেলেও কোনো মন্তব্য করলো না। রুদ্ধ চারিদিকে চোখ বুলিয়ে প্রশ্ন করতে থাকে, বাকি সবাই কোথায়? পিহু কোথায়? ওকে দেখছি না যে। নূরজাহান উত্তর দেয়, পিহু আর আরিহা দুজনে কলেজে গিয়েছে, বিকালে ফিরবে। পিহু তো তোকে দেখলে অনেক বেশি খুশি হবে। তৎক্ষণাৎ রুদ্ধ কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, আর ইহা এটাকে? সাইমা বেগম চুপ হয়ে যায়। সে মুখে হাসি টেনে বলতে থাকে, ওটা আমার ছোট মেয়ে, তোর তো কখনো ওর সঙ্গে কথাই হয়নি, এই কারণে তুই ভালোভাবে ওকে চিনিসও না। একবার ওকে দেখলে বুঝতে পারবে কত বড় বাদর, ও একটা কথাও শোনে না। নূরজাহান বেগম সাইমার দিকে তাকিয়ে বলে, থাম না ছোট, যখন তখন আমার মেয়েটাকে নিয়ে শুরু হয়ে যাস। তোমাদের আদরে আদরে ও এত বাদর তৈরি হচ্ছে। হঠাৎ নূরজাহান বেগমের চোখ যায় রুদ্রের হাতে থাকা ওড়নাটার দিকে। সে প্রশ্ন করতে থাকে, এটা কোথায় পেলি বাবা? এবার সবার দৃষ্টি যায় রুদ্ধর হাতে থাকা ওড়নাটির দিকে। রুদ্ধ এবার কিছুটা শান্ত স্বরে উত্তর দিতে থাকে, তেমন কিছু না, কোত্থেকে যেন উড়ে এসেছে। সবাই আর কথা বাড়ালো না, স্বাভাবিকভাবে নিল। নূরজাহান বেগম দীর্ঘশ্বাস ফেলে। এরপর আয়ানকে বললেন, তোমার ভাইকে তার রুমে দিয়ে আসো। আয়ান রুদ্ধর লাগেজ হাতে নিয়ে তাকে উপরতলায় নিয়ে গেল। তাদের বাড়ির নিয়ম অনুযায়ী ছোটরা সবাই উপরতলায় থাকে আর বড়রা নিচতলায়। দ্বিতীয় তলায় উঠতে একটি প্রশস্ত করিডোর দেখা গেল। দুই পাশে বড় বড় দরজা, যেখানে পিহু, আরিহা, সারহা আর তানহার রুমগুলো। করিডোরের মেঝেতে কার্পেট বিছানো। আয়ান একটি দরজা খুলে রুদ্ধকে রুম দেখালো। রুদ্ধ রুমের ভেতর ঢুকে চারিদিকে তাকালো। একটি বড় বেড, নরম আলোর ঝাড়বাতি, সাদা আর ধূসর থিমে সাজানো ঘরটি ছিল স্নিগ্ধ এবং শান্তিময়। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে দেখা যাচ্ছিল বাগান এবং সুইমিং পুল। রুদ্ধ আয়নের দিকে তাকিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে হসপিটাল যাব। আয়ান কিছুটা চিন্তিত স্বরে উত্তর দিল, আজকে না গেলে হতো না ভাইয়া? বড় বাবা আর বাবার সঙ্গে তো তোমার এখনো দেখাই হয়নি। রুদ্ধের মুখ থমথমে হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, একই বাসায় যখন আছি তখন একটা সময় তো ঠিকই দেখা হয়ে যাবে। আপাতত আমার কাজটা বেশি ইম্পর্টেন্ট। আয়ান কোনো উত্তর দিল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। রুদ্ধ একটুও দেরি না করে লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে জানতো এখনই পরিবারের সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। রুদ্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে দাঁড়ালো। পরনে ছিল একটি সাদা শার্ট, যার কলার সোজা ও নিখুঁতভাবে লাগানো ছিল। শার্টের উপর একটি সাদা অ্যাপ্রন ছিল। হাতে ঘড়িটি পরে রুম থেকে বেরিয়ে গেল। সাইমা বেগম ও নূরজাহান বেগম তাকে টেনে টেবিলের কাছে বসিয়ে দেয়। টেবিলের উপর বিভিন্ন ধরনের খাবার সাজানো হয়েছিল, হরেক রকম পদ।
তবুও কষ্টের মাঝে সে সবাইকে খুশি রাখতে কিছুটা খাবার খেয়ে নিল, তারপর দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। বাসার বাইরে দাঁড়িয়েছিল একটি কালো রঙের মার্সিডিজ বেঞ্জ গাড়ি। এটি ব্যক্তিগত গাড়ি ছিল রুদ্ধর। আয়ানকে বলার পর আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, কারণ রাশিয়া থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল সে। গাড়িতে উঠে বসে রুদ্ধ বাইরের দৃশ্য দেখতে লাগলো। বিকালের দিকে পিহু এবং আরিহা বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে খাবারের টেবিলে বসে পড়ল। হালকা আলাপচারিতায় ব্যস্ত থাকার সময় নূরজাহান বেগম এসে বললেন, তোমাদের ভাই এসেছে বাড়িতে। এই কথা শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো পিহু। কোথায় ভাইয়া, কখন এসেছে? আরিহা একরকম নীরবভাবে চোখ মেলে খেতে লাগলো। রুদ্ধর আশা তেমন কিছু নয়, কারণ সে কখনো রুদ্ধের সঙ্গে দেখা করার সুযোগ পায়নি, তাই মাথায় রুদ্ধের ব্যাপারে কোনো চিন্তা নেই। নূরজাহান বেগম পিহুকে দেখে বললেন, ও এখন হসপিটালে গিয়েছে, রাতে আসবে, তখন দেখা করবে। পিহু মন খারাপ করে বসে পড়ল, যেন সে কিছুটা হতাশ। মনে হয় রুদ্ধের সঙ্গে দেখা হবে না। আরিহা খাবার খেয়ে রুমে গিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে সে চিন্তা করতে শুরু করলো কাল্পনিক পুরুষের কথা। নিজে থেকে গম্ভীরভাবে বলল, আমি জানি তুমি আছো, শুধু কল্পনাতে নয় বাস্তবেও আছো, কিন্তু এত লুকোচুরি কেন? কেন আমার সামনে আসো না? কখনো কখনো প্রমাণিত হয় আসল ভালোবাসা চোখের দেখা নয়, মন এবং আত্মার মিলনে নিহিত। আমিও ঠিক তোমাকে না দেখে এক আকাশ পরিমাণ ভালোবেসেছি। বালিশে মুখ রেখে আবারও বলল, একদিন তোমাকে ঠিকই খুঁজে বের করব আমি। চোখ বন্ধ করে সে আরো কিছু চিন্তা করতে থাকে। প্রায় রাতে মনে হয় কেউ গভীরভাবে তাকিয়ে দেখছে, কারণ নিঃশ্বাসের আওয়াজ শুনতে পায় সে। প্রায় রাতে পায়, এমনকি সেই ব্যক্তিটির ছায়াও সে দেখেছে 2 থেকে 3 বার। ব্যক্তিটিকে জানালা থেকে নিচে নামতে দেখেছে সে। এক অজানা কারণেই ব্যক্তিটির উপর অনুভূতি। এসব চিন্তা করতে করতে আরিহা ঘুমিয়ে যায়। প্রায় রাত 11টার পরে রুদ্ধ বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ড্রয়িং রুমে বসা রুদ্ধর বাবা এবং ছোট চাচুর দিকে দৃষ্টি আটকে যায়। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সে বুঝে যায় সবাই হয়তো যার যার মতো ঘুমিয়ে পড়েছে। এত বছর পর রুদ্ধর বাবা চাচাদের সামনে এসে অনুভূতি যেন এক ভীষণ অদ্ভুত মিশ্রিত। একদিকে ক্ষোভ, অন্যদিকে শ্রদ্ধা, আবার মাঝে মাঝে এক অস্বস্তি। কিভাবে যেন মনের মাঝে ঢেউ ওঠে, কিন্তু কোথাও অনুভূতি মাটিতে পড়ে যায়। নিজের পরিবার, যাদেরকে সে এতদিন পর দেখছে, তাদের সম্পর্কে কী ভাববে তা সে নিজেই বুঝে উঠতে পারছে না। মনের মধ্যে এক শূন্যতা যেন ঠাঁই করে রেখেছে, এবং সেই শূন্যতাই সমস্ত অনুভূতিকে আচ্ছন্ন করে রেখেছে। অহংকার বা দুঃখের মিশেলে রুদ্ধ পিতার দিকে এগিয়ে এসে সালাম করে। মুখে কোনো আবেগের প্রতিফলন দেখা না দিলেও মন যেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ। আহসান খানের চোখে সেই একই পুরনো কঠোরতা, কিন্তু কিছুটা নরমতা ছিল, কিছুটা তিক্ততা। নীরবতা ভেদ করে সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছায় নিজের কাজ বেছে নিয়েছো, ভালো কথা, তবে বাসায় ফিরে যাওয়ার সেটা আমরা মেনে নিতে পারবো না। রুদ্ধ কোনো প্রতিক্রিয়া করল না, সে নিশ্চুপ রইল। এদিকে ইব্রাহিম খান ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আজকে বাদ দিন ভাইয়া, প্রথম দিন ছেলেটা ফিরে এসেছে, এখন থেকে এসব হবে না। এরপর ইব্রাহিম খান রুদ্ধকে জড়িয়ে ধরে। কেমন আছো বাবা? এই তো ভালো চাচু। তারপর আর কোনো কথাই না বলে উপরে চলে যেতে থাকে। এক কথা সবাইকে সে এড়িয়ে যেতে চায়। সে সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল, কিন্তু হঠাৎ আহসান খানের গম্ভীর কণ্ঠে বলা কথায় তুমি এত রাতে এসেছো, কিছু খাবে না? তার মনের আঘাত আরো ক্ষত সৃষ্টি করে। আমি রাতে খাই না বাবা। এই ছোট বাক্যটা যেন বড় একটা ক্ষতের মতো তাকে ছুঁয়ে যায়। আহসান খানের বুক ধপ করে ওঠে, নিজের ভুল, নিজের দূরত্বের জন্য। এদিকে নূরজাহান এবং সায়মা বেগমের চোখে হতাশার ছায়া। একে অপরের দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারে ঘরের পুরনো সম্পর্কের মাঝে এখন শুধুই অন্ধকার। ইব্রাহিম খান আহসান খানকে পরামর্শ দেন,
প্রথম দিন ছেলেটার সাথে এমন না করলে ভালো হতো। এমনি তো কম অন্যায় হয়নি তার সঙ্গে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।